বিচার করবে। তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপির লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না, মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আজ না হলে কাল তোমাদের একটাকেও ছাড়বো না, আজ না হলে কাল তোমাদের একটাকেও ছাড়বো না, মানুষ তোমাদের বিচার করবে। কে বলছেন? হ্যাঁ, ডেফিনেটলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে মানাচ্ছে এই সমস্ত কথা। হ্যাঁ, একটু হুমকি দিচ্ছেন তো ওপেন স্টেজে দাঁড়িয়ে সবার সামনে। রাম নবমীর মিছিলে কেন দোকানে ভাঙচুর করা হলো, কেন মারদাঙ্গা হলো, কেন দাঙ্গার সিচুয়েশন হলো, তাই মমতা ব্যানার্জি চিৎকার করছেন মাইক নিয়ে যে আজ না হয় কাল তোমাদের কাউকে ছাড়বো না। কাকে ছাড়বেন না? হিন্দুদেরকে ছাড়বেন না, হিন্দুদেরকে বাঁচতে দেবেন না। তারা কি রিয়াকশন? আমি বলছি না দোকানপাট লুট করাটা ভালো করেছে বা দোকানপাট ভেঙেছে ভালো করেছে, আমি বলছি না। আপনি বলতে চাইছেন হিন্দুরা যে রিট্যালিয়েট করেছে এটাতে আপনি খুশি নন। হিন্দুদের 4 বাড়ি দিয়ে বাড়িতে ভরে দেওয়া উচিত ছিল। বেশি বেড়ে গেছে কি? কারণ কমিশন নাকি নিজের হাতে নিয়ে নিয়েছে, তো পুলিশ আর দিদির কথায় রিয়াক্ট করছে না। তাই আপনি চাইছিলেন যে হিন্দুরা পাথর খেয়ে, লাঠি খেয়ে, মিছিলে যখন বাড়ির মাথা থেকে পাথর ছোড়া হয়, তো সেই পাথর খেয়ে হিন্দুদের উচিত ছিল ল্যাসটাকে গোল করে গুটিয়ে পকেটে ভরে বাড়ি চলে যাওয়া। সে রিটালিয়েট করলো মানে বাবা, তোর বাবার জমি নাকি? হিম্মত কি করে হলো? তাও আবার মুর্শিদাবাদের মতো জায়গায়, তাও আবার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ, এত বড় আস্পর্ধা। সিএ হয়েছে দাঙ্গা, তখন কমিশনের পুলিশ ছিল না। ওয়াকফ হয়েছে দাঙ্গা, তখনও কমিশনের পুলিশ ছিল না, দিদিরই তো পুলিশ ছিল, দিদিরই অ্যাডমিনিস্ট্রেশন ছিল। পুলিশ কোথায় ছিল? শাটারের তলায় ছিল। তখন হিন্দুরা বাড়িতে বাড়িতে, হিন্দুদের বাড়িতে বাড়িতে লুট হয়েছে, ব্যবসাদারদের বাড়িতে বাড়িতে লুট হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে। রেল লাইনের মানে যাকে বলা হয় ট্র্যাককে তুলে ফেলে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স পুরানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙা হয়েছে। ওটাই তো ছিল, কারণ একটা কমিউনিটির মন খারাপ ছিল, একটা কমিউনিটির মন খারাপ ছিল। এখন তো কি করে এত বড় হিন্দুদের আস্পর্ধা? আজ নয় কাল বেটা আমি তো আসবো, তখন তোদেরকে দেখে নেবো। এই অ্যাটিটিউডে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন তার মুখ্যমন্ত্রী নন, এখন প্রার্থী। উনি বলছেন যে আজ না হয় কাল বেটা দেখছি তোকে। এবার আপনারা ডিসাইড করুন, দেখুন, ভাবুন কিভাবে আনবেন, কি করবেন, এটা আপনাদের হাতে। তো আমি তো শুধু তুলে ধরলাম যে দেখুন কত গা, এত গা তো মনে হয় হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুতেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত রিয়াক্ট করেননি। দেখা করে তো দূর কি বাত, 1 মাস পর মুর্শিদাবাদে ভিজিটে এসে মাইক হাতে বলেছিলেন মন খারাপ, তাই করে ফেলেছে। সেই আসামিদেরকে বাঁচানোর জন্য এই সরকারি সুপ্রিম কোর্টে পাঠায় কি না, তো এনআইএ তদন্ত যেন না হয় বেলডাঙ্গা মামলায়। মনে হচ্ছে আপনাদের সব? আমার সব মনে আছে। তো সেই দিদি কি, তো রাম নবমীতে মিছিলে পাথর ফেলা হয়েছে, গান বাজানো বন্ধ করতে বলাতে হিন্দুরা কি করেছে, একটু রিয়াক্ট করে ফেলেছে। তো বলুন না যে তারা রিয়াক্ট করে ফেলেছে, এটা কেন বেরোচ্ছে না? বদলাতে চলে আসছে কেন? আজ এই বদলার রাজনীতি করতে গিয়ে এমন পরিস্থিতি যে তৃণমূল কংগ্রেসের নেতাদেরও মনে থাকে না যে আমি কাকে হুমকি দিচ্ছি। আমার সামনে কে? হুমকির সিলসিলা এতটা বেড়ে গেছে যে জানতে পারছি তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে 2 বিচারপতি অভিযোগ করেছেন। আমি বিচারপতির কথা বলছি, জাজ, তাও আবার একজন মহিলা জাজ আর একজন পুরুষ জাজ। ওনাদেরকে চিঠি পাঠিয়েছেন কে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী। হুমকি দিয়েছেন কাকে? জজ সাহেবকে, যাকে আমরা হুজুর বলি, যার সামনে আমরা মাথা নত করি, যার একটা অর্ডারে ফাঁসি পর্যন্ত হয়, সেই জাজকে হুমকি দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
টিএমসি নেতা। এটি হচ্ছে কোচবিহারের দক্ষিণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার নাম হচ্ছে অভিজিৎ দেব ভৌমিক। উনি 2 বিচারপতিকে চিঠি লিখে ফেলেছেন। প্রার্থী হয়েছেন না, ইলেকশনে তো জিততে হবে, তো জেতার জন্য খুব ভেবেছেন, ক্যালকুলেশন করেছেন। তো এসআইআর এ মনে হয় একটুখানি চাপ লেগেছে, তাই উনি বিচারপতিকে হুমকি দিয়েছেন। জুডিশিয়াল অফিসার নামানো হয়েছে না, এখন তো আর ওনার ডিএম ডিইও ইআরও এইআরও এনাদের হাতে তো আর নেই। তো তাই এবার জুডিশিয়াল অফিসারের উপর হাত চলে গেল। বলছেন যে বিবেচনাধীন নিষ্পত্তি ঠিক মতো হচ্ছে না কেন, বিবেচনাধীন অ্যাডজুডিকেশন যে সমস্ত রয়েছে মামলা, সেগুলি নিষ্পত্তি ঠিক মতো হচ্ছে না কেন? কে জিজ্ঞেস করছে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিজ্ঞেস করছেন। কোচবিহারের জেলা সভাপতি হচ্ছেন এই অভিজিৎ দেব ভৌমিক, যার হিউজ পাওয়ার, তার জেলা সভাপতি প্রার্থীও হয়ে গেছেন। তো উনি আর কিছু মানেননি, তিনি ডিরেক্টলি কোয়েশ্চেন করে দিয়েছেন বিচারপতিকে যে ভাই বলুন কেন নিষ্পত্তি হচ্ছে না, মামাবাড়ি আবদার, উত্তর তো আপনাকে দিতেই হবে, আমরা তো এইরকম ভাবেই চলি, আমরা তো ডিএমদেরকেও হুমকি দিই, তো আপনি কোন হরিদাস পাল? ব্যাপারটা এরকম ছিল। আমি তো এখনো ভেবে পাচ্ছি না যে বিচারপতিকে কেউ হুমকি দিতে পারে। এবং এটি যখনই প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়, জানিয়েছেন বিচারকরা চিঠিটা হাতে দিয়ে, তো উনি সরাসরি কমিশনকে জিজ্ঞেস করছেন যে নিরাপত্তা কে দেবে। কারণ নাম তো হিউজ বাদ যাচ্ছে, আর আরো বাদ যাবে, কারণ 50% এখনো অ্যাডজুডিকেশন বাকি রয়েছে। মাত্র 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 40% নাম বাদ গেছে, তো নাম তো প্রচুর বাদ যাবে। তাহলে জুডিশিয়াল অফিসারদের প্রোটেকশন দেবে কে? কমিশনের সামনে জিজ্ঞেস করেছেন প্রধান বিচারপতি যে নিরাপত্তা কে দেবে ভাই? এ তো হুমকি দিচ্ছে, এ তো টিএমসির রাজ, গুন্ডা রাজ। যেমন বিহারে হতো না জঙ্গল রাজ, সেরকম বাংলায় গুন্ডা রাজ। এরা তো বিচারকদের হুমকি দেয়, তো সাধারণ মানুষ কোন ক্ষেত কি মূলি, ভাবুন আপনারা। তো এই চিঠিটাকে ডিজিপির হাতে তুলে দেওয়া হয়েছে, হুমকির চিঠি। তো যখন জিজ্ঞেস করা হয়েছে অভিজিৎ দেব ভৌমিককে যে আপনি হুমকি টুমকি দিচ্ছেন, তো উনি জানিয়েছেন এটা হুমকি না, এটা তো অনুরোধ ছিল। আর আমি ভাবছি এই যদি অনুরোধ হয়, তাহলে হুমকিটা ভাবুন কতটা মারাত্মক হতো। এটা নাকি অনুরোধ ছিল, উনি জানিয়েছেন আমি তো অনুরোধ করেছি, হুমকি টুমকি দিইনি। এই অনুরোধের ছিঁড়ি বিচারক চিঠি পড়ে বলছেন উনি বাপরে, ইমিডিয়েটলি প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে দেখুন অবস্থা। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি ভয়ঙ্কর, ভয়ঙ্কর। শুধু তাই বলবো না, মানুষ জবাব দিচ্ছে। কেমন করে মানুষ জবাব দিচ্ছে? নির্বাচন কমিশনকে কড়া চিঠি সুব্রত বক্সির। কি না, তো শুভেন্দু অধিকারী ভবানীপুরে জোর করে বিজেপি পার্টি অফিস খুলে দিয়েছে। ভবানীপুরে, যেটা 9 নম্বর বোরোর অধীনে 74 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি পার্টি অফিস খুলে দিয়েছে। কি করে? জোর করে। আমার ভালো লাগলো দেখে যে এই সুব্রত বক্সি চিঠি লিখেছেন কমিশনকে, বলছেন আপনার হস্তক্ষেপ চাই, এখানে জোর জবর দখল করছে। আমি এখানে এটা বিশ্বাস করি যে সাধারণ মানুষের সাপোর্ট যদি না থাকে, তাহলে জোর জবরদখল করা যায় না। আর আজ তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এই যে সুব্রত বক্সিকে কমিশনকে চিঠি লিখতে হচ্ছে। হুজুর দেখুন, সুপ্রিম কোর্ট পাত্তা দেয় না, বাংলার মামলা এলে উড়িয়ে দেয়। কারণ একই জিনিস কেঁদে কেঁদে ঘেটে ঘেটে যদি কোনো সিরিয়াস ম্যাটারও থেকে থাকে, তো সেটাও দেখার প্রয়োজন বোধ করে না। কমিশনের সাথে তো তৃণমূল কংগ্রেসের এমনি সম্পর্ক খারাপ, তো কতটা ইম্পর্টেন্ট ভাবে এই মামলা দেখা হবে সেটাও আপনারা জানেন। উল্টো কমিশন এত চাপ দিয়েছেন এবার ভোটে, বলছেন বুথ জাম, বুথ দখল, প্রার্থীর কোনো সমস্যা, ভোট দিতে যদি কোনো গ্রামকে আটকানো হয়, এক্সাম্পল তো হিউজ রয়েছে, কোনো মানুষকে যদি আটকানো হয়, হুমকি দেওয়া হয়, তো তারা সরাসরি অবজারভারকে তো জানাতে পারবেই, কমিশনকেও জানাতে পারবে ফোনের মাধ্যমে। তাছাড়া প্রিজাইডিং অফিসারের রিপোর্টের উপর ডিপেন্ড করে যে সেই বুথে রিপোলিং হবে কিনা, সেই ক্ষমতাও কেড়ে নেওয়া হলো। কমিশন বলছেন আমি ডিসাইড করব, স্বতঃপ্রণোদিতভাবে ডিসাইড করব যে কোন বুথে রিপোলিং দরকার কি না। যদি কোনো রকম বিশৃঙ্খলা দেখা যায়, কোনো রকম ভাবে বোঝা যায় যে ভোট দিতে আপত্তি করা হয়েছে, ক্যামেরা ভাঙা হয়েছে, বুথ জাম করা হয়েছে, ছাপ্পার মতো অভিযোগ যদি কোনো কারণে ওঠে, তাহলে সেখানে রিপোলিং এর জন্য প্রিজাইডিং অফিসারের রিপোর্টের প্রয়োজন নেই। কমিশন স্বতঃপ্রণোদিতভাবে সেখানে রিপোলিং করাবে। এতটাই কড়াভাবে কমিশন এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার হুমকিটাকে নিয়েছেন। কারণ প্রিজাইডিং অফিসারকে পকেটে ভরা তো কোনো ম্যাটারই না। দেখছেন তো বিভিন্ন টিচারদেরকে যখন ট্রেনিং করানো হচ্ছে, তখন অটোমেটিক্যালি গুন্ডারা তো আবির্ভাব হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সামনে আসছে, অনেকে প্রতিবাদও করছেন। তো আজকে এই প্রতিবাদ করা, এই মমতা ব্যানার্জির হুমকি দেওয়া, এই সমস্ত কিছুর মধ্যে আমার মনে হলো যে আপনাদেরকে আমি একবার রিমাইন্ড করাবো কেলেঙ্কারির কথা। কারণ ভোট চাইছেন না, দিদি টপিক পাচ্ছেন না। আমি মমতা ব্যানার্জিকে বলছি, আপনার জন্য আমি পয়েন্ট করে 10টা টপিক রেডি করেছি। প্রথম হচ্ছে 20,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি। 20,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, যেখানে অবৈধ খনি হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে টাকা বিদেশে পাচার হয়েছে। বলুন, তৈরি করুন,
দ্বিতীয়, 10,000 কোটি টাকা রেশন কেলেঙ্কারি, যেখানে রেশন চুরিতে আন্তর্জাতিক সীমান্ত পার করে পাচার করা হয়েছে, আর নেতৃত্বে ছিলেন কে? জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে দিদি পুনরায় টিকিট দিয়েছেন বিধানসভা ইলেকশনে 2026-এ। আচ্ছা, স্কুল সার্ভিস কমিশন কেলেঙ্কারি, যেখানে 26,000 চাকরি বাতিল শুধু হয়নি, মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি হাতে নাতে ধরা পড়েছিলেন। মনরেগা জব কার্ড, 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড এবং ভুতুরে প্রকল্প তৈরি করে এনারা টাকা লুট করেছেন। প্রধানমন্ত্রী আবাস, যেখানে দরিদ্রদের নাম তালিকাতে তোলার জন্য 25,000 টাকা করে অ্যাডভান্সে ঘুষ নিয়েছেন, আর নিজের ওই নির্লজ্জ দুর্নীতি ঢাকার জন্য প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলার বাড়ি রেখেছিলেন। ডিএর লটারি, যেখানে 400 কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে, অবিকৃত মানে যে টিকিটগুলি বিক্রি হয়নি সেই টিকিটগুলি ব্যবহার করে অনুব্রত মণ্ডল আর বিবেক গুপ্তকে জ্যাকপট বিজয়ী করা হয়েছে, এবং সেই লটারির টাকা ব্যবসায় মানে যে ব্যবসায়ী হচ্ছেন এই লটারি, তিনি বিপুল পরিমাণ টাকা নির্বাচনী বন্ডে দান করে থাকেন। আচ্ছা, মিড ডে মিল, এনারা তো খাবার কেউ ছাড়েন না, যেখানে 100 কোটি টাকার দুর্নীতি, ছাত্র ছাত্রীদের খাবার পর্যন্ত বিক্রি করে দিয়েছে। গরু পাচার, আমফান কেলেঙ্কারি, 1000 কোটি টাকার দুর্নীতি, মালদা বন্যা ত্রাণ কেলেঙ্কারি, আচ্ছা PMGSY গ্রামীণ রাস্তা কেলেঙ্কারি, যেখানে 343 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এগুলো কাফি ভোট চাওয়ার জন্য, কাফি। দিদির এটার লিস্ট তৈরি করা উচিত, না পারলে আমাকে জানাক, আমি তো দিয়ে দেবো। প্রচুর ডিজিটাল যোদ্ধা ঘুরে বেড়াচ্ছে, কেউ আমাকে মেসেজ করে চাক, আমি দিয়ে দিচ্ছি। এইগুলি দেখে আপনি ভোট চান, প্রচুর ভোট পাবেন, লাইন দিয়ে ভোট পাবেন। আর মানে মানুষ লাইন দিয়ে, মানে এইখানে গেলেই দুর্নীতি হবে, এইখান থেকে টাকা ইনকাম করা যাবে, তো এটা দেখিয়ে ভোট চাইতে পারেন। এতে এইটুকুর মধ্যে আমি একটা টাটকা খবর দিলাম, রোজ ভ্যালি সারদা নারদা আমি বাদই দিলাম। এটা তো জাস্ট এমনি, মানে একটা সরকার 15 বছর থেকে কি পরিমাণ দুর্নীতি করতে পারে একবার ভাবুন। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরো বড় খবর দিয়ে দিই, আর এটা জানার দরকার। সেটা হচ্ছে এই যে উদয়ন গুহর মতো নেতাদেরকে তৃণমূল কংগ্রেস ভালো করে সাজিয়ে রাখেন না, যে বিরাট ইম্পর্টেন্ট নেতা, ওনাদেরকেই ভয় পায় লোক। তো সেই সমস্ত নেতার জন্য একটি বড় খবর, সেটা হচ্ছে এইবার যদি কোনো গ্রামবাসীকে আসতে না দেওয়া হয়, বুথে আসতে আটকানো হয়, ভয় দেখানো হয়, কিছু যদি করা হয়, তাহলে কমিশনের অর্ডার রয়েছে এটা, যে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা হবে, উইদাউট ওয়ারেন্ট। তার মানে এই ইলেকশন যদি ভেবে থাকে তৃণমূল কংগ্রেস যে 2021-এর মতো হতে চলেছে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। কারণ কমিশন ফুল অ্যাকশনে রয়েছে, আর অ্যাকশনে থাকার পেছনের কারণ এটা নয় যে মমতা ব্যানার্জির পোস্ট পোল ভায়োলেন্সের জন্য বিরাট অ্যাক্টিভ, না। দিদি প্রথম থেকে, যেদিন থেকে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন হিসেবে সামনে এসেছেন, সেই দিন থেকে দিদি এত মানে লেবুকে কচলে কচলে এত তেতো করেছেন যে জ্ঞানেশ কুমার জানেন যে তৃণমূল কংগ্রেস নিজের স্বার্থের জন্য কি করতে পারে আর কতটা নিচে নামতে পারে, সবটাই কিন্তু জ্ঞানেশ কুমার জানেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।